অবশেষে কওমি আলেমরাও অবশেষে কওমি আলেমরাও সেই ধর্ম প্রতিমন্ত্রী লিঙ্কন সাহেবকে অর্থাৎ লামাজাবি শায়েক এখন ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। সেই লামাজাবি শায়েক লিঙ্কন সাহেবকে নিয়ে কওমি অঙ্গনে বিশাল বিতর্ক ছিল। তো সকল জল্পনা কল্পনা উপেক্ষা করে সেই লিঙ্কন সাহেবকে কওমি আলেমরা মেনে নিল একটা শর্তে, যে এই লিঙ্কন সাহেব মুফতি শফিক কাসেমীর কাছে একটি বিষয় ব্যক্ত করেছেন, যে তিনি বলেছেন আমি আব্দুল মালিক সাহেবের কাছে যাব। তো আব্দুল মালিক সাহেবের দরবারে যাওয়ার শর্তে কওমি আলেমরা মূলত লিঙ্কন সাহেবকে মেনে নিয়েছেন এবং জমিয়তের শীর্ষস্থানীয় আলেম আল্লামা জুনায়েদ আল হাবিবি তিনি বলেছেন বিএনপিকে আমরা সরকার গঠন করিয়েছি, অর্থাৎ বিএনপিকে আমরা পাশ করিয়েছি, অতএব লিঙ্কন অন্য কারো না, আমাদের বিএনপিরই। অতএব তিনি যে ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন এটা আমাদেরই প্রতিমন্ত্রী, সমস্যা নাই, এই কথা তিনি বলেছেন। তো মূলত ওই যে গাদা পানি খায় ঘোলা করে সেভাবেই খেলো মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে সেই বক্তব্যটি রিলে করে শোনাচ্ছি যে কওমিরা কিভাবে একজন লামাযাবি ধর্ম প্রতিমন্ত্রীকে মেনে নিলেন, সেটা আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ সহ বলে দিচ্ছি। মুফতি কাসেমী, শফিক কাসেমী আপনারা জানেন যে লামাযাবিদের জম হিসাবে তিনি উত্তরবঙ্গে পরিচিত। সেই মুফতি শফিক কাসেমী তিনি তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন দুটি কথা। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা হলো মুফতি শফিক কাসেমী তার ফেসবুকে লিখিত বক্তব্য, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর কি। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন দুটি কথা। জনাব শামীম কায়সার লিঙ্কন অত্যন্ত সজ্জন ব্যক্তি ও ভদ্র মানুষ। তার সাথে আমার দেখা ও কথা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ। তবে জেনারেল শিক্ষা অর্জন করে তিনি কাতারের কোনো শায়েকের কাছে আরবি ভাষা ও মুস্তালাহাতুল হাদিসের পাঠ গ্রহণ করেছেন। পাশাপাশি তাকে কাছে টানতে ত্রুটি করেননি আমাদের লামাযাবি বন্ধুরা। ব্যাস পুরো দোস্তর মগজ ধুলাই করার চেষ্টা করা হয়েছে উনার। আমার সাথে প্রথম সাক্ষাতে কিছুক্ষণ কথোপকথনের এক পর্যায়ে আমি তাকে হযরতুল উস্তাজ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে যাওয়ার ও তার সোহবত গ্রহণ করার পরামর্শ দিয়েছি। তিনি বলেছেন এখনো সুযোগ হয়নি শায়েকের সোহবতে যাওয়ার। আমি বললাম সুযোগ করে গেলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। রুহের খোরাক পাবেন, রুহের খোরাক পাবেন, এলেম আমল ও আখলাক সবকিছুর ভান্ডার পাবেন আশা করি। তিনি যাবেন বলেছেন। আমার খেয়াল তিনি মন্ত্রী হওয়ার উপযুক্ত ব্যক্তি। তবে ধর্ম মন্ত্রণালয়ের মতো জায়গায় কোনো একজন আলেম, বিশেষ করে বিএনপি জোটের, জমিয়ত থেকে কাউকে দিলে বেশি ভালো হতো। জমিয়তের তো বিএনপির সাথে জোট যাওয়াই ঠিক হয়নি। যখন গায়রত উপেক্ষা করে গিয়েছেন তো কিছুটা মূল্যায়ন করা উচিত ছিল। শামীম কায়সার সাহেবকে ধর্ম মন্ত্রণালয় দিয়ে বিতর্কিত না করে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারত। জনাব শামীম কায়সার ভাই যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস বুঝে চলতে পারেন, আশা করি তিনি পারবেন। এদিকে আমাদের বড়রাও যদি তাকে দূরে না সরিয়ে কাছে টানতে পারেন, আশা করি অন্যরা ফায়দা লুটতে পারবে না। শামীম কায়সার সাহেব আর যাই হোক ভালো মানুষ, ঝানু রাজনীতিবিদ, যথেষ্ট সচেতন ব্যক্তি। আমার ধারণা অপরিণামদর্শী কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না। মুফতি শফিক কাসেমী। প্রিয় ভাইরা, আসলে কথা ঠিক যে আমরা কওমি আলেমরা তো আসলে রাজনীতির মঞ্চে বসতে চাই না, বরং রাজনীতির মঞ্চে যারা বসবে তাদেরকে পরিচালনা করব। এটাই আমরা আমাদের আকাবির, আমাদের কওমি আলেমদের মুখে শুনে এসেছি। তো সেই অনুযায়ী আমরা মনে করি বাংলাদেশে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তাদের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। মনে রাখবেন, দেখেন লামাযাবিরা কোথায় চলে গেছে, সেনা প্রধান থেকে শুরু করে বাংলাদেশে যত সেলিব্রিটি আছে, নায়ক নায়িকা আছে, বলেন ক্রিকেটার আছে, ফুটবলার আছে, সবার কাছে কিন্তু লামাযাবিরা পৌঁছে গেছে। আপনারা জানেন যে ওই যে মাহমুদুল হাসান, তারপরে তানজিম সাকিব, এরা সবাই কিন্তু লামাযাবির অনুসারী। তারপরে মেহেদী হাসান মিরাজ লামাযাবির অনুসারী। এবং চলচ্চিত্র অঙ্গনেও সেখানেও লামাযাবিদের একটা বিশাল দখল রয়েছে। এরপরে আপনাদের ওই যে কি বলবো, ওই যে
এই আমাদের যে বর্তমান বিএনপি সরকারের যে সমস্ত নেতাকর্মী আছে, ম্যাক্সিমাম নেতাকর্মী লামাজের ধর্ম তাদের দাওয়াত কোথায় পৌঁছে গেল? তারা শুরু করলো কয়েকদিন আগে, আর তাদের দাওয়াত কোথায় পৌঁছে গেল? আর আমরা খানকায় বসে মাদ্রাসায় বসে খালি ফতোয়াই দিয়ে যাচ্ছি। আবার ফতোয়ার দিক দিয়েও কমা, আমরা শুধুমাত্র ওই যে সমস্ত ফতোয়া কেউ শুনে না সেই জায়গায় দিচ্ছি। আপনি অনলাইনে যান, যে কোনো একটা মাসলা বিষয়ে সার্চ করেন, দেখবেন লামাযহাবী আলেমদের ফতোয়া একের পর এক চলে আসছে। সেখানে আমাদের এমন কোন সাইড নাই যে লামাযহাবীরা ফতোয়া দিয়ে না বসে আছে। প্রত্যেকটা সেক্টরে তারা ইউটিউবে ফতোয়া দিয়ে সেই ভিডিও আপলোড করে বসে আছে। এখন কেউ যদি একটা মাসলা জিজ্ঞাসা মানে জানতে চাচ্ছে, ইউটিউবে সার্চ দিলে তাদের ফতোয়া চলে আসছে, মানুষ ওইটাই গ্রহণ করছে। তো এখন আলহামদুলিল্লাহ কিছু তরুণ আলেম আছেন যারা এখন এই কাজটা করতেছেন, আমরা তাদেরকেও বিভিন্ন ফতোয়া দিয়ে বসাই দিচ্ছি। আজকে দেখেন জমিয়ত যে মন্ত্রীর পদ পাচ্ছে না, আসলে আমাদের যে কওমি যে শিক্ষা সিলেবাসটা, আমাদের যে ইংরেজির উপর দুর্বলতা রয়েছে, তারপরে হচ্ছে এই যে জাগতিক যে জ্ঞান, এই জ্ঞানটা একেবারেই আমাদের কাছে ঐচ্ছিক হয়ে গেছে। কিন্তু আমরা উর্দু ফার্সির পিছনে যে সময়টা দিই, এটা যদি আমরা ইংরেজির পিছনে দিতাম, এইটা যদি আমরা ওই অন্যান্য সাইডের উপরে দিতাম, তাহলে কি অবশ্যই আপনারা বলছেন যে এখানে তো কওমি মাদ্রাসায় তো আর ইঞ্জিনিয়ার ওই ইংরেজি শিক্ষিত বানানো হয় না, এখানে আরবিক শিক্ষিত বানানো হয়, এখানে আলেম তৈরি করা হয়, ঠিক আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো আজকে যদি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই দেওবন্দের যে সমস্ত আকাবির মারা গেছেন তারা বেঁচে থাকলে কিন্তু এখনকার অনুযায়ী তারা সিলেবাস তৈরি করতেন। তো আমি মনে করি যে আমাদেরকে সামনে যদি আগাতে হয়, তাহলে আমাদেরকে সেই সেকেলে মানে মানধাত্তার আমলের শিক্ষা সিলেবাস দিয়ে এখন আর চলবে না। এখন কওমি মাদ্রাসার যেমন আপনি ধরেন গুলিস্তা বুঝতে, এগুলো কোন কাজে লাগে? এই যে আপনার ফার্সি তাইসিরুল মুবতাদি, মাজদার ফিউজ, তারপরে হচ্ছে ফার্সি কি পহেলি কিতাব, এসবের মধ্যে কোন কাজে লাগে? আমার তো কোনো কাজে লাগে না। তো এই যে একটা অবস্থা, এখন প্রতিটা কওমি মাদ্রাসার ছেলেপেলে সব তাফসীর বাংলায় পড়তেছে অথবা আরবি, একদম সরাসরি আরবি পড়তেছে। তো এই যে কিতাবগুলো খুব দরকার নাই, এই কিতাবগুলো ঐচ্ছিক রেখে ওখানে যদি ইংরেজিটা ঢোকানো যেত, কমাস কম, অন্য কিছু দরকার নাই, ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলো দরকার নাই, শুধু ইংরেজিটা এবং কিছু বেসিক সাধারণ জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে আমরা এদের সাথে ফাইট দিতে পারতাম। কিন্তু আমরা এদের সাথে ফাইট দিতে পারছি না, কারণ আসলে মানুষ যে বিষয়ে হচ্ছে আকৃষ্ট হয়, জেনারেল শিক্ষিত মানুষ যখন একজন হুজুর, আপডেটেড হুজুর ইংরেজি বাংলা মিক্সিং করে কথা বলতে পারে, তাদের প্রতি এখন আকৃষ্ট বেশি হচ্ছে। সেখানে আমরা মারা খেয়ে যাচ্ছি, একদম জায়গায় মারা খেয়ে যাচ্ছি। তো এইটার থেকে উত্তরণের একটাই পথ হলো আমাদের কওমি সিলেবাসটা যেভাবে আছে ওভাবেই আমরা পড়াশোনা করব। এখন যেরকম ধারা আছে সুন্নাতের উপর সেভাবেই ধরবো, কিন্তু শুধুমাত্র এই গুলিস্তা বুস্তা ফার্সি পহেলি এই ফার্সি খানাটা বাদ দিয়ে আমরা যদি এটার পরিবর্তে ইংরেজি পড়ি, ইনশাল্লাহ জেনারেল ছেলেপিলির চেয়ে, আলিয়ার ছেলেপিলির চেয়ে, ওই লামাযহাবীদের চেয়ে আমরা ভালো ইংরেজি পারবো ইনশাল্লাহ, কারণ আমাদের পড়াশোনা বেশি করতে হয়। তো আমি আকাবিরদেরকে অনুরোধ করব যে আজকে আমরা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু মন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা আমরা কতটুকু অর্জন করেছি সেটাও আমাদের দেখার দরকার। এই দিকে লক্ষ্য করে আমাদের সামনে আগানোর দরকার, তা না হলে ভবিষ্যৎ আরো সমস্যা হবে। আমরা মুহাদ্দিস মুফতি সব তৈরি করেছি, কিন্তু আমাদের বড় বড় মাদ্রাসা হাটহাজারী বলেন, ফরিদাবাদ বলেন, যাত্রাবাড়ি বলেন, বড় বড় মুহাদ্দিস বানিয়েছেন, বড় বড় মুফাসসির বানিয়েছেন, কিন্তু জাতীয় নেতা কয়জন বানিয়েছেন? জাতীয় নেতা না বানাইলে ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। এদেশের আলেমরা যদি নেতৃত্বে না থাকে, নাস্তিকরা সব জায়গা দখল করে ফেলবে, তখন আমাদেরকে ইসলামের কথা বলতেই দেবে না। নাম মুসলিম রাষ্ট্র হবে, কিন্তু এদেশে ইসলামী একটা সংকুচিত হয়ে যাবে, যেমন বিগত সরকারের সময় হয়েছে।